জীবননগরের ল্যান্ড বর্ডারে রাত নেমেছে। আলোর রেখাগুলো ছিঁড়ে ছিঁড়ে দাঁড়িয়ে আছে ট্রাকের সারি। ট্রাকের কন্টেইনারে আছে তৈরি পোশাক, ওষুধ, মাছ, পাট ও বিভিন্ন রপ্তানিযোগ্য কাঁচামাল। চালকদের চোখে মুখে চাপা আতঙ্ক। কোথাও গন্তব্য নেই, কোনো ঘোষণা নেই, শুধু নির্দেশ। ভারতে আর ঢুকতে পারবে না, ট্রান্সশিপমেন্ট বন্ধ। দূরের কাঁটাতারের ওপারে দেখা যায় ভারতীয় বিএসএফের টহল, নিরুত্তাপ, নীরব। অথচ আড়ালে চলছে এক অদৃশ্য সংঘাত, যেখানে বাংলাদেশকে কোণঠাসা করে ভারতের কূটনৈতিক ঘুঁটি সাজানোর চেষ্টা চলছে। ঠিক সেই মুহূর্তে ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ে আসে একটি অজানা ফোন। ওপার থেকে একটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠ, করাচি বন্দর প্রস্তুত, দরজা খুলে দিচ্ছি, সিদ্ধান্ত আপনার। 2024 সালের শেষ প্রান্তে ভারতের পক্ষ থেকে হঠাৎ করে স্থগিত হয় বাংলাদেশি রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা। বাংলাদেশের তৈরি পোশাক খাতের পণ্য, ওষুধ, কৃষি পণ্য আটকে যায় সীমান্তে। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক নয়, কিন্তু বাস্তবে রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়ে। ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, ভারত কৌশলগত চাপ প্রয়োগ করছে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে পিছিয়ে আসে। বাংলাদেশ তখন জিএসপি সুবিধা পুনর্বহলের জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। আর এই আলোচনার গতি থামাতেই দিল্লির এই আনুষ্ঠানিক ব্লকেড বলে মনে করেন অনেকে। ভারতের মতে বাংলাদেশের এই স্বাধীনতা তাদের দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। বাংলাদেশ যখন ভারতীয় বাধার মুখে পড়ে, তখন পাকিস্তান এক চমকপ্রদ প্রস্তাব দেয়, করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছি, পূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবেন। হিন্দুস্তান টাইমস জানায়, করাচি বন্দরে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা খুলে দিয়েছে ইসলামাবাদ। এই দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত। 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে অংশগ্রহণ করেন পাকিস্তানের জ্বালানি প্রতিমন্ত্রী আলী পারভেজ এবং বাংলাদেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। এই বৈঠকে ট্রান্সশিপমেন্ট ছাড়াও উত্থাপিত হয় শিপিং, কৃষি, আইটি, হালাল ফুড এবং মেডিকেল ট্যুরিজম সহ বহু ইস্যু। পাকিস্তানি টিভি চ্যানেল শামা নিউজ জানিয়েছে, ইসলামাবাদ ও ঢাকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পুনর্জাগরণ চায়। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত প্রেক্ষাপটে উভয় দেশই বিকল্প পথ খুঁজছে। ভারত যখন রাজনৈতিক চাপ প্রয়োগের খেলায় মত্ত, তখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং পাকিস্তান একে একে নিজেদের বন্দর ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য খুলে দেয়। বাংলাদেশের ব্যবসায়ীরা দ্রুত এই বিকল্প পথ গ্রহণ করে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে এক নতুন পথ তৈরি হয়। দ্য হিন্দু পত্রিকা মন্তব্য করেছিল, ভারত রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতা সীমিত করতে গিয়ে নিজেই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ম্যাপ থেকে দূরে সরে যাচ্ছে। এই অবস্থান বাংলাদেশের জন্য শুধু কৌশলগত নয়, বরং অর্থনৈতিক ভবিষ্যতের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ঢাকার বাণিজ্য বিশ্লেষণে দেখা গেছে, করাচি বন্দর ব্যবহার করলে অন্তত 20% রপ্তানি খরচ কমে যাবে। এর ফলে সময়, খরচ ও আন্তর্জাতিক রুট নির্ভরতার দিক থেকে বাংলাদেশ এক কৌশলগত মুক্তি অর্জন করে। এমনকি চট্টগ্রাম ও মোংলা বন্দরের চাপও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীদের একাংশ মনে করেন, ভারতীয় সীমান্তে আটকে থাকা পণ্যের ঝুঁকি থেকে মুক্ত হওয়ার জন্য বিকল্প পথ আবশ্যক হয়ে উঠেছিল অনেক আগেই। এর পাশাপাশি চীন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার আগ্রহ বাংলাদেশের রপ্তানি জগতে নতুন এক গ্লোবাল সংযোগ তৈরি করছে। চীনের কুনমিং করিডোর হয়ে পণ্য পরিবহনের সুযোগ, মালয়েশিয়ার পোর্ট ক্লাং এর মাধ্যমে পূর্ব এশিয়ায় প্রবেশ এবং ইন্দোনেশিয়ার বেলওয়ান বন্দরের সঙ্গে সংযুক্তি, এসবই ভারতের একচেটিয়া ভূমিকা দুর্বল করে দিচ্ছে। দিল্লি হয়তো ভেবেছিল রাজনৈতিক চাপই যথেষ্ট হবে, কিন্তু এই চাপই একে একে খুলে দিল নতুন নতুন দরজা। এই চাপের ভেতরে লুকিয়েছিল এক অদৃশ্য সুযোগ, যে সুযোগটি ভারতের পরিবর্তে কাজে লাগালো অন্যান্য শক্তিধর প্রতিবেশীরা। পাকিস্তান সম্প্রতি বাংলাদেশি পাট ও ওষুধ খাতের উপর 2% আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। পাট পণ্য, ওষুধ ও তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রেও বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই পদক্ষেপ ভারতের জন্য ছিল এক অপ্রত্যাশিত ধাক্কা। ডেইলি পাকিস্তান পত্রিকা লিখেছে, বাংলাদেশ হতে পারে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, চীন ও ইউরোপের পর। এই বাণিজ্যিক বার্তা শুধু অর্থনীতির নয়, বরং এক ভূ রাজনৈতিক বার্তাও। জাকির নায়েকের বাংলাদেশ সফর এই সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। ভারতে নিষিদ্ধ এই ইসলামী চিন্তাবিদ মালয়েশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন আগেই। এবার বাংলাদেশে আসছেন 1 মাসব্যাপী ধর্মীয় সফরে। ভারতের সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা একে দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়ার প্রচেষ্টা বলে চিত্রিত করে, কিন্তু ঢাকা এটিকে অভ্যন্তরীণ নীতির অংশ হিসেবে ব্যাখ্যা করে। বাংলাদেশের এক প্রভাবশালী বিশ্লেষক বলেন, এটি কেবল ধর্মীয় সফর নয়, এটি কৌশলগত বার্তা। দক্ষিণ এশিয়ায় মতাদর্শিক সহনশীলতার নতুন পরিসর তৈরি হচ্ছে।
দিল্লি প্রকাশ্যে তেমন কিছু না বললেও ভারতের রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তরে এক গভীর অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমাগত স্বাধীন কূটনৈতিক অবস্থান ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা ভারতের ঐতিহাসিক আধিপত্যের ছকে বড়সড় ফাটল তৈরি করছে। এই অস্বস্তি শুধু রাজনৈতিক নয়, এর গভীরে আছে নিরাপত্তা, সামরিক এবং ভূ রাজনৈতিক দিক চিন্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানায়নি, কিন্তু অভ্যন্তরীণ মহলে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, গোয়েন্দা সংস্থা ও বাণিজ্য সংগঠনের মধ্যে বারবার আলোচনা হচ্ছে, বাংলাদেশ যদি পাকিস্তান চীন অক্ষে এগিয়ে যায় তাহলে দিল্লির দক্ষিণ এশিয়া কৌশল মুখ থুবড়ে পড়বে। ভারতীয় নীতি নির্ধারক মহলে বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে করাচি বন্দর ব্যবহারের বিষয়টি। এটি কেবল বাণিজ্য নয়, বরং এক আঞ্চলিক আস্থার পুনর্বিন্যাস। করাচি বন্দরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হওয়া মানে ভারতের জন্য এক প্রকার স্ট্র্যাটেজিক রিভার্সাল। এই প্রেক্ষাপটে ভারত পরোক্ষভাবে আবারও বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে পারে। বাণিজ্যিক ছাড় কমিয়ে দেওয়া, ট্রান্সশিপমেন্টের জটিলতা সৃষ্টি, এমনকি অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া, এসব কৌশল হতে পারে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। হিমছড়ি সমুদ্রতটে সূর্য অস্ত যাচ্ছে। ঢেউয়ের গর্জন শুনে মনে হয় যেন দক্ষিণ এশিয়ার ইতিহাস বদলে যাচ্ছে নিঃশব্দে। দূরের জাহাজ এগিয়ে চলেছে করাচির দিকে, তাতে বাংলাদেশের পতাকা উঠছে। ঢাকার গুলশানের এক কূটনৈতিক চত্বরে রাতে আলো ঝলমলে রুমে দুই ভিন্ন দেশের কর্মকর্তা বসে আছেন এক টেবিলে। তাদের সামনে এক খোলা মানচিত্র, সেখানে করাচি বন্দর চিহ্নিত। একজন বললেন, ভারত যা বন্ধ করেছিল পাকিস্তান তা খুলে দিল। এটা কেবল বাণিজ্য নয়, এটা কূটনীতির নতুন ভারসাম্য। কক্ষের বাইরের বাতাস তখন এক অদৃশ্য সংঘাতের পূর্বাভাস। গ্লোবাল ট্রেড, ধর্মীয় সফর এবং রাজনৈতিক পুনর্বিন্যাস সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর কূটনৈতিক নাটক। এখন প্রশ্ন একটাই, এই বদলে যাওয়া সমীকরণে ছোবল খাওয়ার জন্য দিল্লি কি সত্যিই প্রস্তুত?